ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী সকলকে জানাই পারফেক্ট মিশনের পক্ষ থেকে পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সেই সঙ্গে সিয়ামটা যেমন পালন করছো, রোজা করছো, সেই সঙ্গে আমরা যে পড়ানো অনলাইনে পড়াচ্ছি সেই পড়াগুলো তোমরা সঙ্গে সঙ্গে রেডি করে নিচ্ছ। তো এর আগে আমরা যেটা এই ভৌত রাশির পরিমাপ ও মাত্রা চ্যাপ্টারে দুটো ক্লাস অলরেডি পার হয়েছে। এর আগের দিন আমরা ভৌত রাশির পরিমাপের যে ডাইমেনশন অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে কতগুলো প্রবলেম করেছিলাম এবং প্রবলেম সেটেও সংক্ষিপ্ত প্রশ্নেও দাগিয়ে দিয়েছিলাম। এই প্রবলেমগুলো তোমরা করে নেবে। আজকে আমরা ওই চ্যাপ্টারই খুব একটা ইম্পর্টেন্ট টপিক শুরু করব, সেটা হচ্ছে ইরর্স ইন মেজারমেন্ট, অর্থাৎ পরিমাপের ত্রুটি। তার আগে কিছু জিনিসগুলো ছিল মনে রাখবে। পদার্থবিদ্যার অন্যতম লক্ষ্য হচ্ছে যে কোনো ভৌত রাশির সঠিক পরিমাপ। এবার এই পরিমাপ ভৌত রাশি আমাদের যেমন দৈর্ঘ্য, ভর, সময় ছিল। দৈর্ঘ্য পরিমাপের জন্য দুরকম পদ্ধতি আছে। একটা প্রত্যক্ষ পদ্ধতি বলা হয়, একটা পরোক্ষ পদ্ধতি। কোনো একটা রেখার দৈর্ঘ্য যখন স্কেলের সাহায্যে ডিরেক্টলি মাপতে পারবো তখন সেটাকে বলবো প্রত্যক্ষ পদ্ধতি। পরোক্ষ কারো সাপেক্ষে যখন মাপবো, যেমন আমি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে কোনো একটা চাঁদের দূরত্ব নির্ণয় করছি, তাহলে তখন আমরা ত্রিকোণমিতিক ইউজ করে কিংবা পরোক্ষ পদ্ধতির মাধ্যমে মেজার করি। আবার সময় পরিমাপ আছে, ভর পরিমাপ আছে। দৈর্ঘ্য পরিমাপের জন্য পদার্থবিদ্যা কী করবে, সবচেয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পরিমাপ করার জন্য যথেষ্ট। যার জন্য আমরা কোনো একটা এই যে অ্যালুমিনিয়াম কোনো একটা কারেন্টের যে তার রয়েছে, ওই তারের ব্যাস, এই চুল আমাদের মাথায় যে চুল রয়েছে, চুলের ব্যাস পদার্থবিদ্যা নির্ণয় করতে সক্ষম। প্রথম দিন আলোচনাতেই আমি বলেছিলাম একটা পয়েন্ট, যে স্কোপ অফ ফিজিক্স। ফিজিক্স আমাদের কতদূর থেকে কতদূর পর্যন্ত ফিজিক্সের এরিয়াটা কোথায়, সেখানে বলেছিলাম যে নিউক্লিয় দূরত্বে যেমন 10⁻⁻15 মিটার, আর লার্জ ডিস্টেন্স যেটা 10⁻25 মিটার। হোল ইউনিভার্সের মধ্যে যা কিছু যাবতীয় ঘটছে পদার্থবিদ্যা সেটা মেজার করতে সক্ষম হয়েছে। যার জন্য সেই যে স্ক্রু গেজ আমাদের রয়েছে, সাধারণ স্কেলের সাহায্যে পরিমাপ আছে, ভার্নিয়ার ক্যালিপারের সাহায্যে পরিমাপ আছে, স্ক্রু গেজ রয়েছে, সেগুলো প্র্যাকটিক্যাল বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো ল্যাবরেটরি ছাড়া বোঝানো একটু টাফ ব্যাপার। তো ওই জিনিসগুলো আমরা নিশ্চয়ই তোমরা যখন মিশনে আসবে তখন আমরা ল্যাবরেটরিতে ওই জিনিসগুলো মেজার করার স্কেল দেখিয়ে কীভাবে ভার্নিয়ার স্কেল কাজ করে, কীভাবে স্ক্রু গেজ কাজ করছে, সেই সমস্ত আলোচনাগুলো হাতে নাতে আমরা দেখাবো। ওই একটা ক্লাস আমি ছেড়ে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা শুরু করছি। সেই টপিকটা বললাম পরিমাপের ত্রুটি। পরিমাপের ত্রুটি বললাম এরর্স ইন মেজারমেন্ট। এরর্স ইন মেজারমেন্ট, পরিমাপের ত্রুটি খুব ইম্পর্টেন্ট টপিক। এই জন্যই বলছি, যেমন ডাইমেনশন যে কোনো কম্পিটিশন এক্সামে কোশ্চেন তৈরি করার সময় মাথায় রাখে এক্সামিনাররা একটা ডাইমেনশনাল অ্যানালাইসিসকে আর একটা এই টপিকটাকে পরিমাপের ত্রুটিটাকে, এর উপরেও নির্ভর করে কোশ্চেন তৈরি করে। 2019 নিটে কোশ্চেন হয়েছিল। আজকে আলোচনা করলে তোমরা একটু বুঝতে পারবে যে কিভাবে কোশ্চেনগুলো হয়। তো আমরা পরিমাপের ত্রুটি দেখব, এরর্স ইন মেজারমেন্ট। এরর্স কি, অর্থাৎ ত্রুটিটা কি? বলা হচ্ছে এরর্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রু ভ্যালু অ্যান্ড মেজার ভ্যালু। অর্থাৎ ত্রুটি হলো সঠিক মান এবং নির্ণয় করা মানের মধ্যে পার্থক্য, সেটাকেই বলা হয় ত্রুটি বা এরর্স। এবার এই এরর্স বিভিন্ন কারণে আমাদের জড়িত হয়ে পড়ে। কোনো একটা ভৌত রাশির মান নির্ণয় করার সময় কোনো না কোনো কারণে এরর্স যুক্ত হয়ে পড়ে।
কি কি কারণে এরর্স গুলো যুক্ত হয়ে পড়ে সেই সংক্রান্ত আলোচনাটা আমি আগে করি। যেমন এরর্স মেইনলি দুটো কারণে চলে আসে। একটা হচ্ছে পদ্ধতিগত ত্রুটি, এক নম্বরে পদ্ধতিগত ত্রুটি, যেটাকে বলছি সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর। আর একটা হচ্ছে অবিন্যস্ত ত্রুটি। অবিন্যস্ত ত্রুটি, যেটাকে বলছি র্যান্ডম এরর। র্যান্ডম এরর। প্রথমে আমরা সিস্টেমেটিক এরর্স নিয়ে আলোচনা করব। পদ্ধতিগত ত্রুটি বা সিস্টেমেটিক এরর। পদ্ধতিগত ত্রুটি বাস, অর্থাৎ এখন আমরা পড়ব এরর্স এর কারণ, কেন ত্রুটি আমাদের মেজারমেন্টে চলে আসে। সিস্টেমেটিক এররের মধ্যে, অর্থাৎ কোনো একটা ল্যাবরেটরিতে যখন আমরা কাজ করব তখন ওই কাজটা করার জন্য যে সিস্টেম একটা দরকার, ওই সিস্টেম যে কোনো, যেমন ধরে নাও যে মিটার ব্রিজের সাহায্যে যখন আমরা অজানা রোধ নির্ণয় করব, তখন সেখানে মিটার ব্রিজ যে ইনস্ট্রুমেন্টটা রয়েছে, যে ব্যক্তিটা পরীক্ষাটা করছে, সে আবার বাইরের যে চারপাশে যে পরিবেশ রয়েছে, এই সমস্তগুলো কি সিস্টেমের উপরে জড়িয়ে পড়ে, সিস্টেমের সঙ্গে জড়িয়ে পড়ে। তো সিস্টেমেটিক এরর্সের মধ্যে যে সমস্ত টপিকসগুলো আছে, প্রথমে আমাদের হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর। সিস্টেমেটিক এররের মধ্যে ইনস্ট্রুমেন্টাল এরর, ইনস্ট্রুমেন্টাল এরর, অর্থাৎ ইনস্ট্রুমেন্টের কারণে, অর্থাৎ যন্ত্রটার কারণে আমাদের পরিমাপের ত্রুটি যুক্ত হয়ে পড়ে। কিরকম? ধরে নাও যে কোনো একটা রেখার দৈর্ঘ্য আমি একটা স্কেলের সাহায্যে পরিমাপ করছি, কোনো একটা স্কেলের সাহায্যে রেখাটার দৈর্ঘ্য পরিমাপ করছি। এখন আমরা জানি স্কেল শুরু হয় 0, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এইভাবে 0 থেকে শুরু হয়। এখন দেখা গেছে যে কোনো কারণে স্কেলটা 0 থেকে 1 দাগটা হয়তো ভেঙে গেছে, অথচ আমরা না দেখেই এখান থেকে বসিয়ে পরিমাপ করে নিলাম। দেখা গেল এই মাপটা 9 সেমি পাওয়া গেল, কিন্তু অ্যাকচুয়ালি কি সেটা 9 সেমি না, ওটা কি হয়তো আমরা এই দিকটা খেয়াল করিনি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 8 সেমি, কিন্তু আমরা হয়তো 9 সেমি মেজার করে নিয়েছি। তাহলে এই ইনস্ট্রুমেন্টাল কারণে এই এরর্সটা আমাদের যুক্ত হয়ে পড়ে। 2, ইমপারফেক্ট টেকনিক। ইমপারফেক্ট টেকনিক, অর্থাৎ ইমপারফেক্ট টেকনিকটা কি? যেমন আমি বলি যে এরকম একটা সিম্পল পেন্ডুলাম বলছি যে একটা হালকা অপ্রসার্য সুতোর সাহায্যে একটা ক্ষুদ্র ধাতব বলকে যদি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়, তবে একটা সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক তৈরি হয়। আমরা এসএইচএম যখন পড়বো সাউন্ডে, ওয়েভস এন্ড অসিলেশনে, তখন ডিটেইলসে আলোচনা করব। তো এর ক্ষেত্রে ইমপারফেক্ট টেকনিকটা কি? যে হয়তো এখান থেকে এর লেন্থটা আছে ধরে না L, এখন বুকে দেওয়া আছে যে এই লেন্সটা কোনো একজন ব্যক্তি এতটুকু এখান থেকে পরিমাপ করলো L, কিন্তু বুকে দেওয়া আছে বইয়ে যে এই পরিমাপটা তোমাকে এর যে গোলকটার যে একটা রেডিয়াস আছে R, সেই পরিমাপটা করতে হবে ওর ব্যাসার্ধ পর্যন্ত, কেন্দ্র পর্যন্ত। তাহলে টোটাল লেন্থটা অ্যাকচুয়ালি হওয়া উচিত কত? L প্লাস স্মল r, কিন্তু আমি লিখে দিয়েছি কত? L। যার জন্য এই টেকনিকের অভাবের জন্য, ইমপারফেক্ট টেকনিকের জন্য একটা এরর্স আমাদের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তাহলে বুঝতে পারছো যে এটাও একটা কারণ হতে পারে। 3 নাম্বার, পার্সোনাল এরর। পার্সোনাল এরর, অর্থাৎ পার্সেন্ট টু পার্সেন্ট কোন একটা পরীক্ষা করার সময় এরর্স জড়িত হয়ে পড়ে। ধরে নাও কোনো একটা দৈর্ঘ্য কোনো একজন ব্যক্তি যখন
কোন একটা স্কেলের সাহায্যে মেজার করছে, তখন এখানে একটা ভ্যালু দেখলো। আরেকজন ব্যক্তির হয়তো চোখের ত্রুটি রয়েছে, সে হয়তো সেই ভ্যালুটা নাও দেখতে পারে, সামান্য কম দেখলো কিংবা সামান্য বেশি দেখলো। যার জন্য পার্সেন্টের জন্য, অর্থাৎ যে ব্যক্তি পরিমাপটা করছে তার, সেও সিস্টেমের মধ্যে জড়িয়ে পড়ছে, তার এরর্সের জন্য আমাদের এরর্স বা ত্রুটি চলে আসে। 4 নম্বরে আমরা ত্রুটি বলবো যে যেমন কিছু ত্রুটি রয়েছে, যে পার্সোনাল এরর হলো লিস্ট কাউন্ট এরর্স। লিস্ট কাউন্ট এন্টি কাউন্ট এরর্স। লিস্ট কাউন্ট এররটা কি, যে ধরে নাও কোনো একটা স্কেলের সাহায্যে, আমাদের যে জ্যামিতি বক্সে যে স্কেল থাকে সেই স্কেলে সেন্টিমিটার আর ক্ষুদ্র দাগগুলো থাকে কি মিলিমিটার। তো কোনো একটা রেখা হয়তো দৈর্ঘ্য মাপছি, তো হয়তো সেন্টিমিটার আর মিলিমিটারের মধ্যে আমাদের 1 সেন্টিমিটার, দুটো সেন্টিমিটার দাগের মধ্যে 10টা মিলিমিটারের ঘর আছে। তো কোনো একটা মেজারমেন্ট, কোনো একটা রেখার দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপতে গিয়ে আমরা দেখলাম এটা 5.6 সেন্টিমিটার, 5.6 সেন্টিমিটার। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মিলিমিটারের মধ্যে সেটা 6, যে ছোট ছোট দাগগুলো আছে 6 এর সামান্য উপরে আছে আর 7 এর নিচে রয়েছে। এবার যখন আমরা ওটা 6 এর মাঝামাঝির একটু উপরে থাকে তখন ওটাকে হয়তো আমরা 5.7 ধরে নিই, বা 6 এর সামান্য উপরে যখন থাকে এদিক থেকে তখন আমরা ওটাকে হয়তো 6 ধরে নিই। তাহলে ওখানে কিছুটা হলেও একটা এরর্স জড়িয়ে পড়ে, তাহলে ওটাও হচ্ছে আমাদের যে এরর্সটা আছে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট এররের মধ্যে পড়ে। যেমন আরো একটা উদাহরণ দিই, যেমন গাড়িতে যে আমাদের স্পিডোমিটার লাগানো থাকে, যে দৈর্ঘ্য পরিমাপের জন্য যে কত ডিস্টেন্স আমরা ট্রাভেল করলাম। ধরে নাও এখান থেকে মালদা, শাহবাজপুর থেকে মালদা যাচ্ছি, তো আমাদের গাড়িতে যে স্পিডোমিটারটা লাগা আছে, তো ও 1 মিটার পর পর রিডিং দেয়। এখন মালদার দূরত্ব হয়তো এখান থেকে মালদা গেলাম হয়তো 30 কিলোমিটার দেখা, এবার এরপরে 30 কিলোমিটার দেখিয়ে দিয়েছে, তারপরে কিছু একটা ডিস্টেন্স আমরা ট্রাভেল করলাম, কিন্তু সেটা না 1 কিলোমিটার হয়ে 31 হচ্ছে, না 31 হচ্ছে, না কিংবা 30 এর উপরে গিয়ে হয়তো জায়গাটাতে আমরা পৌঁছে গেলাম। তাহলে এখানে কি হলো, যে ওই রিডিংটা না আমরা 31 নিতে পারছি, 31 যখন নিতে যাচ্ছি তখন একটা এরর্স জড়িয়ে পড়ছে, যখন 30 নিতে যাচ্ছি তখনও জড়িয়ে পড়ছে। তার মানে ওটা কি লিস্ট কাউন্ট এররের মধ্যে পড়লো। তারপরে 5 নাম্বার এক্সটার্নাল কজ। এক্সটার্নাল কজ, এক্সটার্নাল কজ অর্থাৎ বিভিন্ন পারিপার্শ্বিক কারণের জন্য আমাদের এরর্স যুক্ত হয়ে পড়ে। যেমন আমরা যে কোনো ল্যাবরেটরিতে যখন কাজ করি, হয়তো টেম্পারেচার আছে, প্রেসার আছে, এগুলো যখন বিভিন্ন সময়ে এগুলোর হেরফের হয়, যার জন্য একটা এরর্স জড়িয়ে পড়ে। তাহলে সিস্টেমেটিক এরর্সের মধ্যে এই সমস্ত এরর্সগুলো অ্যাকচুয়ালি জড়িয়ে পড়ে। এই এরর্সগুলোর আমরা সোর্স ইজ নন, এই এরর্সগুলো কি কারণে যুক্ত হলো সোর্সটা আমাদের জানা আছে। আর মনে রাখবে এই এরর্সগুলোকে আমরা সিস্টেমেটিক এররকে ইনস্ট্রুমেন্টের বা ব্যক্তির কিংবা পার্সনের এই যে ত্রুটিগুলোকে সংশোধন করে এগুলোকে কারেকশন পসিবল। মনে রাখবে এই এরর্সকে কারেকশন পসিবল, অর্থাৎ এই ত্রুটিগুলোকে দূর করা সম্ভব হয়, কারেকশন পসিবল হয়। তাহলে এটা সিস্টেমের জন্য এরর্স জড়িয়ে পড়লো। এরপরে আমরা আলোচনা করব সিস্টেমেটিক এরর, অবিন্যস্ত ত্রুটি বা র্যান্ডম এরর। এটা হচ্ছে এক প্রকার ইররেগুলার এরর, সোর্স ইজ আননোন। এখানে কি কারণে এররটা যুক্ত হয়ে পড়লো সেটা আমাদের আননোন থাকবে, জানা থাকবে না। তাহলে দ্বিতীয় পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে র্যান্ডম এরর্স বা অবিন্যস্ত ত্রুটি। অবিন্যস্ত ত্রুটি 2 নম্বর পয়েন্টটা যেটা ছিল আমাদের র্যান্ডম এরর বা অবিন্যস্ত ত্রুটি। এখানে এই এররটা হচ্ছে ইররেগুলার এরর, এটা হচ্ছে ইররেগুলার এরর। এখানে সোর্স কি হবে আননোন,
unknown is unknown সোর্স এখানে unknown হবে। এখানে র্যান্ডম এররের মধ্যে কি কি জিনিস জড়িয়ে পড়ে একটা পয়েন্ট যেমন আলোচনা করছি গ্রস এরর, গ্রস এরর্স। গ্রস এরর্স এর মধ্যে খুব ইম্পর্টেন্ট টপিক কিরকম এরর্সটা জড়িয়ে পড়ে। ধরে নাও কোনো একটা প্র্যাকটিক্যাল দুজন বন্ধু মিলে ল্যাবরেটরিতে করছে, একজন কি করছে যে পার্ট নিচ্ছে আর একজন লিখছে। তো ধরে নাও যে হয়তো কোনো একটা রেখার দৈর্ঘ্য ওকে মেজার করতে বলছে, স্কেলের সাহায্যে এই একটা স্কেল দিয়ে এই রেখাটার দৈর্ঘ্য হয়তো পরিমাপ করছি। যখন এই রেখাটার দৈর্ঘ্য পরিমাপ করছি তখন এখানে আমরা ঠিক বসিয়ে এই মেজারটা করছি। এবার অপর বন্ধু বলছে ভালো করে মেলাও, ভালো করে মেলাও, এই দাগের সঙ্গে এই যে লাস্ট পয়েন্টের সঙ্গে আবার বলছে ভালো করে মেলাও। এই ভালো করে মেলাতে মেলাতে আমরা এত এই পয়েন্টের উপরে কনসেন্ট্রেশন দিয়ে দিয়েছি আমাদের এটা খেয়াল নেই হয়তো এই পয়েন্টটা নড়ে গেছে। এর উপরে এমন একটা প্রভাব কনসেন্ট্রেশন দিয়েছি এটা হয়তো নড়ে গেছে খেয়াল নেই, অথচ আমরা একটা মান লিখে দিলাম, যার জন্য কি হলো একটা এরর জড়িয়ে পড়তে পারে। আর একটা খুব মজার ব্যাপার হলো এখানে যে আরেকটা জায়গাতে এরর হয়তো যে পরীক্ষা করছে আর একজন লিখছে যে এই যে মেজার করে একটা ভ্যালু পেলো, হয়তো বললো 57, ভ্যালুটা লিখো যে এই রেখাটার দৈর্ঘ্য হলো 57 সেন্টিমিটার, কিন্তু যে লিখছে ও হয়তো এটাকে লিখে দিল 75 অর্থাৎ 75। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু এটা, কিন্তু ও লিখে দিয়েছে এটা, তাহলে একটা এরর্স জড়িয়ে পড়লো। তাহলে এই যে এরর্স গুলো যখন জড়িয়ে পড়ে এর সোর্স কি জানা আছে, এটাকে বলা হয় ইররেগুলার এরর্স। এই এরর্স গুলোকে কারেকশন পসিবল হয় না, কিন্তু একই দামটা পসিবল হয় না এই কথা বললে একেবারেই চলবে না। ফিজিক্স কি করবে, বিভিন্ন মেথড অ্যাপ্লাই করে করে কি করবে, একেও কারেকশন করার প্রসেস তৈরি হয়েছে। কি করে, প্রবাবিলিটি থিওরি ইউজ করে। প্রবাবিলিটি থিওরিটা কি, যে যেমন ধরে নাও যে আমি যদি একটা আমার হাতে যদি একটা কয়েন থাকে পয়সা, এখন যদি আমি এটাকে ছেড়ে দিই তাহলে তুমি কি একেবারে নিশ্চিতভাবে বলতে পারবে যে এটা টেল হবে না এটা হেড হবে, বলা যাবে না। কিন্তু এটা বলতে পারবে যে হয় টেল হবে না হয় হেড হবে। এবার এই প্রসেসটাকে যদি আমি 100 বার যদি করি, রিপিট করি, তাহলে এটা কখনো হবে না যে 90 বার টেল হবে আর 10 বার হেড হবে। এটা হবে হয়তো 50-এর আশেপাশে কি হবে, হেড হবে, 50-এর আশেপাশে কি হবে, টেল হবে। তাহলে কি করব, আমরা বারবার পদ্ধতিটাকে রিপিটেশনের মাধ্যমে বিভিন্ন ভ্যালু নিয়ে তাদের যদি অ্যাভারেজ করি তাহলে র্যান্ডম এররকেও কারেকশন করা যায়। তাহলে এই হলো র্যান্ডম এরর বা অবিন্যস্ত ত্রুটির সম্পর্কে আলোচনা। তাহলে আমাদের এখনকার মেন একটা পয়েন্টের উপরে আলোচনা করলাম, সেটা হচ্ছে এররস কি কারণে জড়িয়ে পড়ে। তাহলে সিস্টেমেটিক এররস দেখলাম আর র্যান্ডম এররস দেখলাম, ওই কি কারণে হলো সব ডিটেইলসে আলোচনা করলাম। এবার আমরা ক্যালকুলেশন ইন এররস অর্থাৎ এররস কিভাবে ক্যালকুলেশন করব সেটা দেখব। ক্যালকুলেশন ইন এররস অর্থাৎ এররস কিভাবে আমরা ক্যালকুলেট করতে শিখবো। দেখি যে ত্রুটির গণনা, ত্রুটির গণনা, ক্যালকুলেশন অফ এররস অর্থাৎ ত্রুটির গণনা কিভাবে আমরা করব। ত্রুটির গণনা করার সময় আমাদের মনে রাখতে হবে যে যে কোনো ভৌত রাশির মান আমরা একই পদ্ধতিতে একই ভৌত রাশির মান বারবার নির্ণয় করলেও প্রতিবারই কিন্তু একই মান পাই না। প্রত্যেকবার মানে আমাদের কিছু না কিছু একটা কম বেশি আসে। তো এই ত্রুটি যখন গণনা করব
যে সঠিক মান যখন গণনা করব কোনো একটা ভৌত রাশি, প্রথমে সঠিক মান অ্যাকচুয়াল ভ্যালু, সঠিক মান যখন গণনা করব তখন আমরা সঠিক মান যে কোনো ভৌত রাশির চরম মান হিসাবে সঠিক মান কিন্তু লেখা উচিত নয়, সেখানে কিছু না কিছু একটা এরর যুক্ত হয়ে পড়ে। কিরকম আমি বলি যে কোনো একটা ভৌত রাশির মান আমরা মাপছি, হয়তো একবার মেজার করে একটা ভ্যালু পেলাম, সেই ভ্যালুটা হচ্ছে x1, অপর বেলা x2, তারপরে বেলা x3, এইরকম আমি মেজার করতে করতে গিয়ে xn n বার মেজার করলাম। এবার এদের যদি অ্যাভারেজ ভ্যালু নেওয়া হয়, অ্যাভারেজ ভ্যালু, তাহলে কি হবে, এই যে প্রত্যেকবার নেওয়া মানগুলো কে যদি আমরা যোগ করে যতবার মানটা নিয়েছি n বার দিয়ে ভাগ করে দিই, তবে আমরা একটা অ্যাভারেজ ভ্যালু পাবো। এবার এই যে অ্যাভারেজ ভ্যালু পেলাম, গড় মান, এটা হচ্ছে গড় মান। এবার এই গড় মানের প্রত্যেকবার এই গড় মানের সঙ্গে এই মানগুলোর কিন্তু প্রত্যেকটা মানের কিন্তু কিছু না কিছু ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তাহলে প্রতিবারই একবার মেজার করলাম, ধরে নাও গড় মান একটা ভ্যালু নিলাম এটা, আর প্রথম বেলা মেজারে x1 এসেছে, তাহলে এদের একটা ডিফারেন্স তৈরি হলো। এই ডিফারেন্সটাকে আমরা মডুলাস ভ্যালু নিলাম, যে ভ্যালুটা অলওয়েজ কি হবে, পজিটিভ। নেগেটিভ আসবে আর পজিটিভ আসবে, মডুলাস ভ্যালুটা কি হবে, অলওয়েজ পজিটিভ। তাহলে এই যে একটা ধরে নাও x1 একটা এরর আসছে। দ্বিতীয় বেলা যদি আমি মেজার করি দেখি, তাহলে হয়তো এই যে x এভারেজ ভ্যালু x2, এদের গড় যদি ভ্যালু নিই তাহলে যে ভ্যালুটা আসবে তাহলে ডেল x2। এরকম ভাবে আমি যদি নাম্বার অফ টাইমস n টাইমস যদি করি, তাহলে x এভারেজ মাইনাস xn এদের নিই, তাহলে এটা কি পাবো, ডেল xn। এবার যদি আমি গড় ত্রুটি বের করি, গড় ত্রুটি, গড় ত্রুটি, সেক্ষেত্রে কি করব, এই যে ভ্যালুগুলো পেলাম ডেল x1 প্লাস ডেল x2 প্লাস এরকম কত ডেল xn, এদেরকে যদি আমি n দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা পাবো কি, গড় ত্রুটি। তখন আমরা সঠিক মান যখন কোনো একটা এর লিখতে যাব, তখন এইভাবে লিখব x প্লাস মাইনাস এপসাইলন, যেখানে এই এপসাইলনটা হচ্ছে চরম ত্রুটি বা গড় ত্রুটি। এবার এখান থেকে আমরা দেখব ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর বা রিলেটিভ এরর কি আর পার্সেন্টেজ এরর কি, কয়েকটা জিনিস দেখে নিই। যে ভগ্নাংশ ত্রুটি কি বা ফ্র্যাকশনাল এরর, ভগ্নাংশ ত্রুটি বা রিলেটিভ এরর বা রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর বলা হয়। ভগ্নাংশ ত্রুটি বলা হচ্ছে কোন ভৌত রাশির গড় বা চরম ত্রুটি এবং গড় মানের অনুপাতটাকে বলা হয় ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর, ফ্র্যাকশনাল এরর্স বা রিলেটিভ এরর্স। আর একটা হচ্ছে শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর, শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এরর, পার্সেন্টেজ এরর। এটা কি, যে ভগ্নাংশ ত্রুটিকে অর্থাৎ ফ্র্যাকশনাল এরর্স যে রয়েছে তাকে যদি 100 দিয়ে গুণ করা হয় তবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পার্সেন্টেজ এরর্স বা ভগ্নাংশ না পার্সেন্টেজ এরর্স বা শতকরা ত্রুটি। তাহলে এই ত্রুটির কিছু প্রকারভেদ পেলাম, তাই তো। এবার আমরা এখান থেকে অনেকগুলো কোশ্চেন যে এখন শুধু আলোচনা করছি, এবার কোশ্চেনের টাইপগুলো কি হবে, এবার টপিকটা শুরু হবে, প্রপাগেশন অফ এরর্স। প্রপাগেশন অফ এরর্স তো দেখার আগে প্রথমে আমি একটা एग्जांपल তোমাদের এর উপরে দিয়ে দিই, এরর্স ক্যালকুলেশনের উপরে, সেটা
তোমরা এই যে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের। হয়তো এরর্স ক্যালকুলেশন করতে দেবে, হয়তো রিলেটিভ এরর কি, কিংবা হয়তো অ্যাভারেজ ভ্যালু, অ্যাবসোলিউট এরর, কিংবা হয়তো পার্সেন্টেজ এরর, কিংবা ফ্র্যাকশনাল এরর বের করতে দিল। কি করে আমরা বের করব? তাহলে ইন ল্যাবরেটরি দ্য রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ ওয়াটার, ভ্যালুগুলো গিভেন দেওয়া আছে, ধরে না যে রিফ্লেক্ট অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক হয়তো দেওয়া আছে, যে জলের প্রতিসরাঙ্ক বিভিন্ন মাপা হলো, এরকম একটা ভ্যালু পাওয়া গেল যে 1.33 একবার হয়তো 1.32, 1.34, 1.31, 1.30, 1.35, 1.36, এরকম ধরে নাও যে 1.32, এরকম হয়তো ভ্যালুগুলো পেলাম। ধরে নাও 3 হয়তো 5 দিয়ে দিলাম, 5 6 দিয়ে দিলাম, ধরে নাও যে কোনো একটা ভ্যালু পেলাম। তাহলে এখানে দেওয়া আছে যে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ ওয়াটার আর গিভেন দেওয়া আছে। এবার তোমাকে ক্যালকুলেট এক নম্বরে কোশ্চেন দিল যে মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু তোমাকে ক্যালকুলেশন করতে দিল। মিন ভ্যালু, তাহলে মিন ভ্যালু কিভাবে নির্ণয় করব? 2 নম্বরে একটা কোশ্চেনে অনেকগুলো কোশ্চেন দিয়ে দিল, শুধুমাত্র ওগুলোকে রিপিটেশন করার জন্য আমি বলছি। অ্যাবসোলিউট এরর ক্যালকুলেট করলো। সি নম্বরে হয়তো বললো রিলেটিভ এরর্স ক্যালকুলেট করলো। ডি নম্বরে বললো পার্সেন্টেজ এরর্স, এগুলো কিভাবে আমরা ক্যালকুলেশন করব? তাহলে প্রথমে মিন ভ্যালু। তাহলে মিন ভ্যালু যদি আমাদের মেজার করতে হয়, তাহলে এক্স বার দিয়ে আমরা লিখতে শিখলাম মিন ভ্যালুটাকে। এই যে মিন ভ্যালু যখন লিখবো, তাহলে এই যে আমরা ভ্যালুগুলো পেয়েছি, এই যে এটা প্রথম ভ্যালু ধরে নাও x1, এটা ধরে নাও x2, এটা ধরে নাও x3, এই যে ভ্যালুগুলো পেলাম, এদেরকে প্রত্যেকটা ভ্যালুকে কি করব আমরা? এই যে 1.33 প্লাস 1.32, এই যে ভ্যালুগুলো নিতে নিতে কত 1.35, এই ভ্যালুগুলোকে এটা কভার করেছি 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা 8 দিয়ে ভাগ করে দিলাম। যে ভ্যালুটা পেলাম সেটা মিন ভ্যালু হয়ে গেল, এক নম্বর উত্তরটা দেওয়া হয়ে গেল। এবার অ্যাবসোলিউট এরর, তাহলে এই যে মিন ভ্যালু একটা পাওয়া গেল, এবার সেই একবার ডেল x1 বের করব। ডেল x1 সেটা আমরা দেখলাম মডুলাস অফ x বার মাইনাস x1, এটা ক্যালকুলেট করলাম। ডেল x2 কি দেখলাম যে মড অফ x বার মাইনাস x2, এই যে প্রত্যেকবার মিন ভ্যালু থেকে এই ভ্যালুগুলো বিয়োগ করে সে পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, মনে রাখবে এরর্স অলওয়েজ অ্যাডেড আপ, এরর্স সর্বদা কি হয়? যোগ হয়। তো এই ভ্যালুগুলোকে নিয়ে যখন আমরা অ্যাবসোলিউট এরর বের করব, তখন কি করব যে ডেল x1 প্লাস ডেল x2 প্লাস এরকম ডেল xn বাই কি করব n বার করে নিব। তাহলে এটা কি পেলাম? দ্বিতীয় অপশনে পেয়ে গেলাম। এবার রিলেটিভ এরর্স আমরা দেখলাম যে চরম ত্রুটি এবং এভারেজ ভ্যালুটাকে কি পেলাম আমরা? রিলেটিভ এরর্স, এই অপশনটা দেওয়া হয়ে গেল। এবার পার্সেন্টেজ এরর্স যখন করতে পারবো, তখন আমরা জানি রিলেটিভ এরর্স কে যদি আমরা ফ্র্যাকশনাল এরর্স কে যদি 100 দিয়ে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা পার্সেন্টেজ এরর পেয়ে যাই। যে কোনো একটা প্রবলেম এইভাবে দিয়ে এগুলো ক্যালকুলেট, জাস্ট এই প্রবলেমটা কেন দিলাম? আমরা চিনতে শিখলাম যে সঠিক মান বা মিন ভ্যালুটা কিভাবে লিখবো, চরম ত্রুটি কিভাবে লিখবো, পার্সেন্টেজ এরর কিভাবে লিখবো, ফ্র্যাকশনাল এরর কিভাবে লিখবো। এগুলো এরর্সের বেসিক জিনিসগুলো বললাম, এখান থেকে কোশ্চেন তেমন হয় না। এবার যে জিনিসটা আলোচনা শুরু করব, তার উপরে প্রচুর কোশ্চেন হয়। খুব গুরুত্বপূর্ণ টপিক শুরু করব, সেটা হচ্ছে প্রপাগেশন অফ এরর্স। এরপরে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করব, যে জায়গাটা থেকে খুবই যে কোনো এক্সামে কোশ্চেন হয়। সেই জায়গাটা কি? যে ত্রুটির বিস্তার, ত্রুটির
বিস্তার। propagation of errors, বা ত্রুটির বিস্তার। এটা কি জিনিস, যে ধরে নাও কোনো একটা ভৌত রাশি একাধিক ভৌত রাশির উপর যখন নির্ভর করবে, তখন প্রত্যেকটা ভৌত রাশির মান নির্ণয়ে যে ত্রুটির পরিমাণ হয়, তার উপরে তৃতীয় যে থার্ড কোয়ান্টিটিটা তৈরি হবে তার ত্রুটিও তাদের উপরে নির্ভর করবে। কেমন, যেমন আমি বলি যে কোনো একটা আয়তাকার পাত রয়েছে, রেক্ট্যাঙ্গুলার প্লেট, তাহলে এই প্লেটের যদি আমি পেরিমিটার বা পরিসীমা পরিমাপ করি, তাহলে হয়তো একটা দৈর্ঘ্য লেন্থ পরিমাপ করলাম, লেন্থ হলো এটা যে 8.8 প্লাস মাইনাস 0.2 সেমি, অর্থাৎ 0.2 সেমিটা এরর্স। এবার বেদ পরিমাপ করলাম, হয়তো আসলো যে 4 প্লাস মাইনাস 0.3 সেমি, অর্থাৎ এবার পরিসীমা নির্ণয়ে যদি ত্রুটি নির্ণয় করি, তাহলে কি হবে যে 2 ইন্টু, আমরা জানি আয়তাকার পথের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ টোটাল যে দুবার লেন্থ পরিমাপ করব, দুবার বেদ বা প্রস্থ পরিমাপ করব, তাহলে টোটাল 4 বার পরিমাপে মোট যে ত্রুটি আসবে সেগুলো কি হবে, অ্যাড হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তো ওই অনুযায়ী তাহলে ত্রুটি, আমাদের যে ম্যাথমেটিক্যাল অপারেশন রয়েছে 5 রকম, এই যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আর একটা হচ্ছে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে, তার উপরে ওই অপারেশনের উপরে ডিপেন্ড করে ত্রুটিগুলো কিরকম হচ্ছে আমরা একের পর এক আলোচনা করব। প্রথমে দেখো যোগের ক্ষেত্রে, 1 নম্বর হচ্ছে যোগের ক্ষেত্রে। ধরে নাও কোনো একটা ভৌত রাশি দুটো ভৌত রাশির উপরে মানের উপরে নির্ভর করছে, একটা মান হলো a, অপর একটা মান হলো b। এখন a এর পরিমাপ করে যে মানটা পাওয়া গেল সেটা হচ্ছে a প্লাস মাইনাস ডেল a, এতটুকু কি ত্রুটি। b এর যে সঠিক মানটা পেলাম সেটা b সমান হচ্ছে b প্লাস মাইনাস ডেল b। এখন যদি আমি এখান থেকে ত্রুটিটা বের করি, অর্থাৎ থার্ড কোয়ান্টিটি যে x তৈরি হলো ও দুটোকে যোগ করি, তাহলে ডেল x সমান হবে a প্লাস মাইনাস ডেল a প্লাস ডেল b। এবার এর যদি আমরা ত্রুটি, আপেক্ষিক ত্রুটি বের করি বা ফ্র্যাকশনাল এরর বা রিলেটিভ এরর্স যদি বের করি, তাহলে আমরা কি করব, x এর পরিমাপে এটা হচ্ছে সর্বোচ্চ পরম বা চরম ত্রুটি। এবার x এর পরিমাপে যদি শতকরা ত্রুটি বের করি, x এর পরিমাপে শতকরা ত্রুটি, তাহলে x এর পরিমাপে শতকরা ত্রুটি সমান কি হবে, যে এখানে যে কোয়ান্টিটি রয়েছে ডেল ত্রুটি ডেল a প্লাস ডেল b বাই a প্লাস b। এই যে ফ্র্যাকশনাল এররসটাকে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, তবে আমরা কি পেয়ে যাব, শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ এররস। একই রকম যে দুটি রাশি বিয়োগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে আমাদের এররসটা কিভাবে যুক্ত হয়ে পড়ে। যেমন এটা সচরাচরই দরকার হয়ে থাকে, আরো এই যে এরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে যোগের ক্ষেত্রে ত্রুটিটা হচ্ছে, একটু এটা আরেকটু এক্সপ্লেইন করে দিই। যেমন আমি ধরে নাও যে কোন একটা মেজার করলাম, যে আমাদের এই শাহবাজপুর থেকে কানপুরের ডিসটেন্স মেজার করলাম, কানপুর, সেই ডিসটেন্সটা আসলো ধরে নাও যে 950
প্লাস মাইনাস 0.5 কিমি, অর্থাৎ এটা কি এরর্স আসলো। এবার আমি কানপুর থেকে দিল্লি হি মেজার করলাম, সেই ভ্যালুটা হয়তো আসলো 300 প্লাস মাইনাস 0.4 কিমি। এখন যদি বলা হয় শাহবাজপুর থেকে দিল্লি পর্যন্ত সঠিক পরিমাপে ত্রুটি সহ উল্লেখ করো, তাহলে আমাকে কি করতে হবে, এই যে শাহবাজপুর থেকে দিল্লি পর্যন্ত এই মানটা অ্যাড করতে হবে, আর এটা কি করতে হবে, যোগ করতে হবে। এবার আমরা ডেল এক্স পেয়ে যাবো এগুলোকে যোগ করে। আবার আমরা যখন শতকরা এরর্স বের করব, তাদেরকে যোগকে টোটাল ভ্যালু দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা শাহবাজপুর থেকে দিল্লি পরিমাপে শতকরা ত্রুটি বের করতে পারবো। তাহলে এরকম যোগ, এরকম বিভিন্ন কোয়ান্টিটি এরকম হতে পারে, যার জন্য আমাদের যোগের ক্ষেত্রে একটা কেস গেল। এবার বিয়োগের ক্ষেত্রে কি, বিয়োগের ক্ষেত্রেও আমাদের গণনার প্রয়োজন হয়ে পড়ে। ধরে নাও যে দেওয়া হলো যে কোনো এক থার্মোমিটারে জলের প্রাথমিক উষ্ণতা কিছু একটা দেওয়া হলো যে 50 ডিগ্রি প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস, এবং ফাইনাল টেম্পারেচার অর্থাৎ অন্তিম উষ্ণতা হলো 75 প্লাস মাইনাস 0.2 ডিগ্রি সেলসিয়াস। এবার রাইজিং টেম্পারেচার অর্থাৎ জলের তাপমাত্রা কত বৃদ্ধি পেল, ত্রুটি সহ মানটা লেখো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফাইনাল টেম্পারেচার থেকে ইনিশিয়াল টেম্পারেচার যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, যে রাইজিং টেম্পারেচার অর্থাৎ কত তাপমাত্রা বৃদ্ধি পেল, কিন্তু ওখানে কিন্তু এরর্সটা কিন্তু কখনো যোগ হবে না, বিয়োগ হবে না, এরর্স অলওয়েজ অ্যাডেড আপ, মনে রাখবে। যেটা বলছিলাম বিয়োগের ক্ষেত্রে, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রেও সেম, যে কোনো একটা কোয়ান্টিটি ধরে নাও a মাইনাস b, এ দুটোর উপরে ডিপেন্ড করছে। a মেজার করে পাওয়া গেল a প্লাস মাইনাস ডেল a এর এভারেজ, এবার b মেজার করে পাওয়া গেল, a লেখাটা সেভাবে x এর পরিমাপের ত্রুটি যেটা লিখছি সঠিক ভ্যালু, b কে মেজার করে পাওয়া গেল, এটা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট মান বা মিন ভ্যালু লিখতে পারি, এটা মিন ভ্যালু b প্লাস মাইনাস ডেল b। এখন যদি একই রকম ভাবে ডেল x যদি নির্ণয় করি, তাহলে কি প্লাস মাইনাস ডেল a প্লাস ডেল b। এখন x এর পরিমাপে যদি শতকরা ত্রুটি বের করি একই রকম ভাবে, তাহলে ডেল a প্লাস ডেল b বাই a প্লাস b। এটা কি হলো, ভগ্নাংশ ত্রুটি বা ফ্র্যাকশনাল এরর বা রিলেটিভ এরর। একে যদি আমি 100 দিয়ে গুণ করে দিই, তাহলেই আমরা পার্সেন্টেজ এরর পেয়ে যাব। কিরকম আমি বললাম, যে একটা এক্সাম্পল যদি দিই, যে জলের প্রাথমিক তাপমাত্রা হয়তো পেলাম 50 প্লাস মাইনাস 0.2 ডিগ্রি সেলসিয়াস, এটা পেলাম। ফাইনাল টেম্পারেচার অর্থাৎ অন্তিম উষ্ণতা পাওয়া গেল হয়তো 75 প্লাস মাইনাস 0.4 ডিগ্রি সেলসিয়াস। এবার বললো ত্রুটি সহ জলের তাপমাত্রা বৃদ্ধি মান উল্লেখ করো। তাহলে কি করতে হবে, আমাকে ফাইনাল টেম্পারেচার থেকে ইনিশিয়াল টেম্পারেচারটা যখন বিয়োগ করে দিলাম, তখন যে ভ্যালুটা আসলো 25। কিন্তু কখনো মনে রাখবে না যে এখান থেকে এটা বিয়োগ হবে, এটা অলওয়েজ অ্যাডেড আপ, অর্থাৎ এখানে হবে প্লাস মাইনাস, এটা দুটো যদি যোগ করি 0.6, এটা হবে ত্রুটি সহ জলের তাপমাত্রা বৃদ্ধির মান লেখা। এই জন্যই আমরা যে এই ত্রুটি যখন লিখতে যাব, এই কথাটা আমি কোটেশন আকারে তোমাদের মনে রেখে দিতে হবে, যে errors is always added up when it is subtracted or addition take place। অর্থাৎ যোগ এবং বিয়োগ যাই করি না কেন, errors ত্রুটি সর্বদাই যোগ হয়। একদম কোটেশন আকারে মনে রাখবে, যাতে কখনো ভুল না হয়, যে errors is always added up
when it addition or subtraction takes place অর্থাৎ এররসই হয়, সর্বদা কি হবে? অ্যাড হবে, যোগ হবে, কখনো বিয়োগ না। তাহলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে চলে গেল। এবার আমরা দেখব গুণ আর ভাগের ক্ষেত্রে। তাহলে প্রথমে আমরা গুণের ক্ষেত্রে দেখে নিই। গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে কোনো একটা কোয়ান্টিটি দুটো কোয়ান্টিটির গুণফলের উপরে ডিপেন্ড করছে, অর্থাৎ এ গুণিত বি এরকম হতে পারে। ধরে নাও আয়তাকার প্লেটের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এরর সহ উল্লেখ করা আছে, হয়তো বললো ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি সহ মান উল্লেখ করো। সেক্ষেত্রে ক্ষেত্রফল আয়তাকার পাতের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। সেক্ষেত্রে আমাদের গুণটার প্রয়োজন হতে পারে, ওই জন্য এটা দেখবো। তাহলে এই যে এ আর বি এর, ধরে নাও এর পরিমাপে একটা এরর আসলো, সেটা হচ্ছে ডেল এ, বি এর পরিমাপে একটা এরর আসলো, সেটা হলো ডেল বি প্লাস মাইনাস। তাহলে আমরা যদি এখন এক্স এর পরিমাপে শতকরা ত্রুটি যদি নির্ণয় করি তাহলে কি করব? এক্স এর পরিমাপে ভগ্নাংশ ত্রুটিটা হবে কি? ডেল এক্স বাই এক্স, এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। ভগ্নাংশ ত্রুটিটা হচ্ছে ডেল এক্স বাই এক্স। এবার এক্স এর পরিমাপে শতকরা ত্রুটি যদি বের করি, শতকরা ত্রুটি, তাহলে এই ডেল এক্স বাই এক্স কে কি করতে হবে? 100 দিয়ে গুণ করে দিতে হবে, তবে আমরা কি পেয়ে যাব? শতকরা ত্রুটি পেয়ে যাব। তাহলে দুটি রাশির গুণের ক্ষেত্রে, দুটি রাশি যোগের ক্ষেত্রে, দুটি রাশি বিয়োগের ক্ষেত্রে, দুটি রাশি গুণের ক্ষেত্রে গেল। এবার দুটি রাশির এই যে এই মেজারটা যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা আমাদের যে এই মেজারটা যে আসবে যে ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, একে শতকরা ত্রুটি মানে 100 দিয়ে গুণ করে নিতে হবে, তবে এক্স এর পরিমাপে শতকরা ত্রুটি আমরা পাবো। এবার 4 নাম্বার হচ্ছে ভাগের ক্ষেত্রে। এখানে সবটি দুটি রাশি, একাধিক রাশিও হতে পারে। এবার দুটি রাশি ভাগের ক্ষেত্রে দেখব, এটাও আমাদের অপারেশন প্রয়োজন হয়ে পড়ে। ধরে নাও এখানে শাহবাজপুর থেকে মালদা যাওয়া হবে, এর জন্য আমি একটা সরণ পরিমাপ করলাম, যে কিংবা অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করলাম। সরণ অ্যাকচুয়ালি হবে না, যেহেতু এর ডিরেকশনটা অলওয়েজ চেঞ্জ হয়। তাহলে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করলাম শাহবাজপুর থেকে মালদা, হয়তো 30 প্লাস মাইনাস 0.5 কিমি। আর টাইম মেজার করলাম যে এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে যে সময় লাগছে 45 মিনিট, 45 প্লাস মাইনাস 0.2 মিনিট। তাহলে হয়তো বললো ভেলোসিটি নির্ণয়ে ত্রুটি নির্ণয় করো। তাহলে তখন আমরা দুটি রাশির ভাগের ক্ষেত্রে ভেলোসিটি নির্ণয়ে যখন ত্রুটি বের করব, তখন আমাদের কি করতে হবে? ভেলোসিটি নির্ণয়ের ত্রুটি। তাহলে ভেলোসিটি, তাহলে সেই কোয়ান্টিটিটা যে কোনো একটা কোয়ান্টিটি দুটো রাশির ভাগের উপরে ডিপেন্ড করছে। তাহলে এ এর একটা ত্রুটি রয়েছে, বি এর একটা, তাহলে এখানে ডেল এক্স সমান হবে যে ডেল এ প্লাস ডেল বি। ডেল এক্স সমান যদি আমি লিখি ডেল এ প্লাস ডেল বি। এবার ভগ্নাংশ ত্রুটি যদি নিয়ে আসি, এটা যদি ভগ্নাংশ ত্রুটি করি, তাহলে এখানে x দিয়ে গুণ করে ভাগ করে দিলাম, ভগ্নাংশ ত্রুটি a প্লাস b। এবার যদি এটাকে শতকরা ত্রুটি করি, x এর পরিমাপে শতকরা ত্রুটি যদি নির্ণয় করি, অর্থাৎ ডেল x বাই x ইনটু যদি 100 করি, তাহলে বোথ সাইডে আমাকে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। ডেল b
ও এটা ভুল হচ্ছে, এখানে কি হবে ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, এখানেও নিয়ে আসবো ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি ইন্টু এক্স, এই ভ্যালুটা চলে আসলো। তাহলে আমরা যে এই যে এস সমান ভিটি খুব বিখ্যাত ফর্মুলা সমবেগের গতির ক্ষেত্রে জানো তোমরা। এবার ভেলোসিটি মানে কি সরণ বাই টাইম। এবার দুটো কোয়ান্টিটির মধ্যে এই যে দেখো সরণের পরিমাপে কিংবা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের একটা ত্রুটি আছে আর টাইমে একটা ত্রুটি রয়েছে, দিয়ে আমরা ভেলোসিটি নির্ণয়ের ত্রুটি পাবো। এরকম আমাদের যে কোনো জিনিস এই যে ভি সমান আইআর ওহমের সূত্র ক্লাস 10 তোমরা পড়েছো, এখানে হয়তো রোধ পরিমাপের ত্রুটি বললো, তাহলে রোধ মানে কি ভি বাই আই, তাহলে ভেলোসিটির একটা ভ্যালু দেওয়া আছে যে এত, না ভেলোসিটি বলছি সরি এটা পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভব পার্থক্যের একটা ভ্যালু দেওয়া আছে যে এত প্লাস মাইনাস এত। এবার কারেন্ট যে প্রবাহ মাত্রা যাচ্ছে তার একটা ভ্যালু দেওয়া আছে এরর সহ। এবার যদি রোধ নির্ণয়ের ত্রুটি নির্ণয় করতে হয় তখন আমাদের এই ফর্মুলা, এই যে ভাগের যে ফর্মুলা রয়েছে সেটা আমাকে ইউজ করতে হবে, এগুলো পরীক্ষায় দেই আমাদের মাঝে মধ্যে। এবার সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে, যেটা নিটের এক্সামেও দেই 2019-এ হয়েছিল একটা কোশ্চেন। তো যদি বুঝে যায় তাহলে খুব ইজি, খুব একদম ফ্র্যাকশন অফ মিনিটে আমরা এই সমস্ত প্রবলেম সলভ করে নিতে পারবো। তাহলে 5 নাম্বার হচ্ছে ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে, ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে খুব ভালো করে বোঝো। ধরে নাও যে কোনো একটা কোয়ান্টিটি x, সেটা হচ্ছে a টু দা পাওয়ার n। এখন তাহলে a টু দা পাওয়ার n মানে আমরা এরকম লিখতে পারবো যে a গুণিত a গুণিত a গুণিত এরকম চলতে থাকবে কত n তম বার পর্যন্ত, n তম বার পর্যন্ত চলতে থাকবে। এখন এই যে এ একবার পরিমাপ করলাম, প্রথমে ডেল এর পরিমাণ আসলো, আবার করলাম আবার ডেল এর পরিমাণ আসলো, এরকম করে যদি আমরা ত্রুটিটা যদি নির্ণয় করি তাহলে এরকম চলতে থাকবে যে ডেল এ গুণিত ডেল এ গুণিত ডেল এ গুণিত এরকম চলতে থাকবে কত n তম বার পর্যন্ত। তাহলে এটাকে যদি আমরা এরর আকারে লিখতে যাই তাহলে এটা এরকম লিখতে পারবো যে এই আকারে যদি ঘাত আকারে লিখতে চাই তাহলে ডেল এ টু দা পাওয়ার n এইভাবে লিখতে পারবো। এবার ওই ঘাতযুক্ত রাশির ক্ষেত্রে যে পরিমাপের যে ত্রুটিটা আসে সেটা x এর যে পরিমাপের যে ভগ্নাংশ ত্রুটি যদি লিখি তার মানে কি ডেল x বাই, এটা অ্যাকচুয়ালি ডেল x লিখলাম, ডেল x বাই x, এটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটি। এটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে শতকরা ত্রুটি চলে আসবে। তখন সেই শতকরা ত্রুটিটা যখন লিখব তখন এই n টা কি হবে, এটাকে আমরা n তম বার এই আকারে লিখতে পারবো, অর্থাৎ এটা এই যে n ইনটু এত। তখন আমরা এটাকে লিখতে পারবো যে n ইনটু ডেল a বাই a ইনটু 100, অর্থাৎ ঘাতটা কি হবে সামনে চলে আসবে। আমি একটা एग्जांपल দিচ্ছি যে হয়তো পরীক্ষায় দেওয়া হলো যে কোনো একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটির পরিমাণ 4%, গোলকটির আয়তন নির্ণয়ের ত্রুটি নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ নির্ণয়ে ত্রুটির পরিমাণটা দেওয়া আছে যে ডেল r বাই r ইনটু 100, শতকরা ত্রুটিটা দেওয়া আছে যে 4%। আয়তন নির্ণয়ের ত্রুটি নির্ণয় করো। তাহলে আমরা গোলকের আয়তনের ফর্মুলা ক্লাস 10 এ নিশ্চয়ই তোমরা জেনেছো 4/3 পাই r কিউব। ভেক্টর যখন করাবো তখন এগুলো তোমাদের বের করতেও শেখাবো যে গোলকের আয়তনের যে ফর্মুলা 4/3 পাই r কিউব হয়, সারফেসের ফর্মুলা অর্থাৎ ক্ষেত্রফলের ফর্মুলা 4 পাই r স্কয়ার হয়, বৃত্তের যে পাই r স্কয়ার হয়। তোমরা হয়তো পরিমিতিতে এগুলো করে এসছো, কিন্তু ম্যাথমেটিক্যাল ফিজিক্স যখন আমি একটু ঢুকবো এগুলো আমরা বের করতে শেখাবো তোমাদের, যখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম দিই একটু শেখাবো। তাহলে এখানে দেখো যে জিনিসটা বলছিলাম যে এই যে 4/3 পাই r কিউব এটা হচ্ছে একটা সাংখ্যমান, এর কোনো এররস হয় কি 4, কোন জায়গাতে গিয়ে 4 প্লাস অন্য কিছু হবে কি 4ই থাকবে। পাই যেমন এটা 22/7 এর একটা পার্টিকুলার ভ্যালু রয়েছে, এর কোনো এররস থাকবে না। তাহলে কার এররস হবে আর এর। তাহলে এই যে সেই ক্ষেত্রে আমরা শতকরা ত্রুটি এখানে যদি নিয়ে আসি, এই যে পাওয়ারটা কি হবে সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে মানে এখানে n এর জায়গায় কি বসে আছে 3, তাহলে ডেল r বাই r ইনটু x।
এবার পরীক্ষায় আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে, তাহলে 3 × 4 সমান কি হয়ে গেল 12%। এখন যদি বলতো ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা জানি 4πr², তাহলে এর কোনো এরর হয় না, তাহলে এটা 2 n এর জায়গাতে 2 ∂r/r × 100, তাহলে এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে 2 × 4, তাহলে এটা হয়ে যেত 8%। এখন বললো একটা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে বলে দিল, বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি 6%, ক্ষেত্রফল হয়তো ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কত, তাহলে বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল জানি πr², এর কোনো এরর হয় না, তাহলে এটা যা এরর হবে আবার একই রকম ফর্মুলা ইউজ করে আমরা যে কোনো এরকম পাত দিয়ে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে শতকরা ত্রুটি নির্ণয় করো। আবার আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ দিয়ে দিই, যে একটা কোয়ান্টিটি এখন আর এর উপরে কেবলমাত্র ডিপেন্ড করছিল, এখন অনেকগুলো ভৌত রাশির উপরে, এই যে 2019 নিটে এরকম একটা কোশ্চেন দিয়েছিল যে জেড একটা ভৌত রাশি, এরকম বলে দিল a² b³ c d টু দা পাওয়ার হয়তো রুট। জেড একটা ভৌত রাশি যে a b c d কোয়ান্টিটি গুলোর উপর এইভাবে সম্পর্কিত, যেখানে a b c d এর শতকরা ত্রুটি বলে দিল যে 2%, 3%, 4%, 5%, তাহলে জেড এর পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করো। তাহলে জেড এর পরিমাপে যখন শতকরা ত্রুটি বের করব, তাহলে ∂z/z ইনটু কি করব 100। তাহলে এখানে কি করব যখন বের করব, তাহলে a এর পাওয়ার কত আছে 2 নিয়ে চলে আসব, তাহলে ∂a/a ইনটু 100 লিখব, এটা হয়ে গেল। যোগ এটার ক্ষেত্রে 3 আছে, ∂b/b ইনটু 100। এবার এই কোয়ান্টিটিটার ক্ষেত্রে এটা কখনো সূচকের নিয়ম অনুসারে -1 করবে না, বারবার বলছি এররস ইজ অলওয়েজ অ্যাডেড আপ, কখনো এটা বিয়োগ করবে না, সর্বদাই যোগ। তাহলে এখানে 1 আছে, তাহলে 1 লিখে দিলাম ইনটু ∂c/c ইনটু 100 প্লাস এখানে d এর ক্ষেত্রে যদি করি, এখানে কত পাওয়ারটা আসবে হাফ, অলওয়েজ যোগ আকারে, তাহলে ∂d/d ইনটু 100। এবার পরীক্ষায় হয়তো ভ্যালুগুলো দেওয়া আছে যে এটা হচ্ছে 2%, এটা হয়তো 3%, এটা হয়তো 4%, এটা হয়তো 5%, তাহলে ওই মানগুলো বসিয়ে টোটাল আমরা এরর পার্সেন্টেজ ক্যালকুলেট করে দিতে পারি। আমি এরকম একটা एग्जांपल দিলাম, এনসিইআরটি তে দেখবে খুলে অনেকগুলো एग्जांपल আছে, এরপরের দিন আমরা একটা একটা করে एग्जांपल গুলো নিব আর সেই প্রবলেমগুলো আমরা সলভ করতে থাকব, দিয়ে আমরা এররস মেজারমেন্ট ইন এররস বা এররস ইন মেজারমেন্ট অর্থাৎ ক্যালকুলেশনের যে ত্রুটি রয়েছে, ক্যালকুলেশন অফ এররস, এই টপিকটা আমাদের মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়া হবে এর উপরে প্রবলেমটা যখন আমরা করে নেব। এরপরে আমাদের একটা সিগনিফিক্যান্ট ডিজিট বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সার্থক সংখ্যা সম্পর্কে আলোচনা থাকলো, আর আসন্ন মান ওই ভ্যালুগুলো নিয়ে আর একদিন সমস্ত চ্যাপ্টারের উপরে কোশ্চেনগুলো একটু আলোচনা করে চ্যাপ্টারটা মোটামুটি 1টা থেকে 2টো ক্লাসে আমি তৈরি করার চেষ্টা করব। এই জিনিসগুলো কিন্তু তোমরা সবসময় খাতা কলম নিয়ে বসবে, বইটা সঙ্গে রাখবে, ভিডিওটাও দেখবে। যে জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে, অবশ্যই অসুবিধা হবে, আমি বলছি হবেই, সেই অসুবিধাগুলো আমাকে জানানোর তোমরা চেষ্টা করবে, যতদূর পারি আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমটা সলভ করার। ঠিক আছে, আজকে তাহলে এতদূর পর্যন্তই তোমাদের ক্লাস থাকলো। থ্যাংক ইউ।